শুভ সন্ধে, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, বাকি সময়টা আমি কি কি করছি তোমরা দেখো। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখতে থাকো তাহলে আমি কি কি করছি এবার। সন্ধ্যেবেলায় ঠাকুর ঘর থেকেই আমি ব্লগটা শুরু করলাম, কারণ দিনের বেলা শরীরটা ভীষণ খারাপ ছিল। দিন পর, বেশ 2-3 দিন পর বোধহয় তোমাদের সামনে আবার আমি রাধা মাধবকে নিয়ে আসলাম। রাধা মাধবকে দিয়ে শুভ সন্ধে জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। ঘরের অবস্থা তো সব দেখলেই কি অবস্থা হয়েছিল, তাই আজকে এখানেই আমি ব্লগটা শুরু করব। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে এবার শুরু করে দেব আমি। প্রার্থনা সন্ধে সব হয়ে গেল, এবার আমি চলো কিচেনে যাই, ওই ঘরে যাই। তোমাদের ঘরগুলো অবশ্য দেখিয়ে দিয়েছি কি অবস্থায়, না দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও কি অবস্থায় আছে সেগুলো মানে ভিডিও করা হয়নি, ছবি তুলে নিয়েছি। আর এই ঘরটাও গোছাবো, কারণ দুদিন আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমি নিজে ভিডিও করতেও পারিনি আর দিতেও পারিনি ব্লগ। আর এই যে এখন সন্ধেবেলায় সন্ধে দিয়ে এখন একটু সুস্থ বোধ করছি, তাই সন্ধে দিয়ে আমি চলে আসলাম আর ব্লগ তৈরি করতে। আজকে এখন রেডি করে রাখবো। আজকে হচ্ছে বুধবার, এই ব্লগটা তোমরা পাবে পরের দিন। এটা কি বার সেটা আমি দাঁড়াও বারটাই মনে করতে পারছি না। আর এই যে বুধবার মনে দিয়ে ব্লগ শুরু করলাম। আজকে বুধবারের ব্লগটা তোমরা পাবে বৃহস্পতিবারে। আমি কিছুতেই বারটা তখন ওই মুহূর্তে মনে করতে পারছিলাম না, কারণ দুদিন ধরে ভীষণই অসুস্থ ছিলাম, ভীষণ অসুস্থ, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। কি কারণে হয়েছিল মানে সে আর কি বলবো, সাংঘাতিকভাবে হয়ে গিয়েছিল। মানে এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থাই হয়ে গিয়েছিল। ওরা আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তোমার, কি হয়েছে বলো। আমি কিছুই বলতে পারছি না, কিছুতেই কিছু বলতে পারছি না যে কি হয়েছে। না পারছি কোনো কথা বলতে, না পারছি ঠিক হয়ে বসতে, না পারছি কিছু, মানে কিছুই পারছি না। তারপরে কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছে যে এবার বোধহয় দমটা বন্ধ হয়ে যাবে, আমি আর নিঃশ্বাস নিতে পারবো না, এরকম অবস্থা। তারপরে আমি দেখছি আর তো শুয়ে থাকলেই হচ্ছে, আমি হচ্ছে একটু উঠাতে বলছি ওদেরকে, ওরা জল খেতে বলছে, জলও খেতে পারছি না সেই সময়। দিয়ে আমাকে উঠাতে মানে উঠিয়ে বসাতে বললাম, সে ধরে উঠে যেই বসালো সেই ভেতর থেকে মানে ঢেকুর ওঠা, সেই ঢেকুর উঠলো। ঢেকুর ওঠার সঙ্গে সঙ্গে যা হওয়ার করে গিয়ে বাথরুমে গিয়ে ঢেলে দিলাম। দিয়ে তারপরে মানে মানে বমিটা হয়ে গেল, তাই এই মানে ওটা মানে হয়ে গিয়ে মানে ওপর দিয়ে সমস্ত উঠে গেল, উঠে শরীরটা পুরো হালকা হয়ে গেল, একদম হালকা পাতলা হয়ে গেল। মনে হলো যেন কত আরাম। মানে এই অ্যাসিডিটিটা যদি না মানে বেরিয়ে যেত তাহলে আমি মানে পারতাম না, তাহলে বোধহয় স্ট্রোকই করে যেত, এতটা প্রেশারে। তারপর যাই হোক সুস্থ হলাম, সারাদিন শুয়ে টুয়ে থাকলাম, থেকে রাত সন্ধেবেলায় আমি বললাম যে এখন একটু সুস্থ আছি, এখন একটু ব্লগটা করি। একটু রেডি না করলে তো মানে কিছু একটু না করলে কি করে হবে, দুদিন ধরে দিতে পারছি না। আর এই কষ্টটা আমার দুদিন ধরেই হচ্ছে, কিন্তু দুদিন ধরে যেহেতু মানে কিছুই হচ্ছে না, কোনো রকম কিছু হচ্ছে না, ওপর দিয়েও উঠছে না, নিচ দিয়েও নামছে না, কোনো দিক দিয়ে কিছু হচ্ছে না, সেই কারণে মানে আরও কষ্ট হতে যাই হোক আজকে মানে একটুখানি আরাম পেলাম আর কি। দিয়ে এই সন্ধেবেলায় এসে কাজ শুরু করলাম, শুরু করে মানে এতটাই আরাম, এখন সব কিছু করতে পারছি, আর কোনো অসুবিধা নেই, মানে একটু আর সামান্যতম অসুবিধাও আর শরীরে নেই। দেখো এখন কিচেনটার এই অবস্থা, একটু উঠতে না পারলে কিচেনটা সবচেয়ে বেশি নোংরা হয় কিচেনটা, কিছুতেই পরিষ্কার রাখা যায় না। কি করে পরিষ্কার থাকবে, ওরা কি আর অত পরিষ্কার করতে পারে? আর আমি তো মাসিকে দিয়ে গ্যাস মুছাই না, টগরিকে দিয়েও মুছাই না। আর মেঘার পরীক্ষা, মেঘা তো নড়তে চড়তে পারছে না পরীক্ষাটার জন্য, পরীক্ষাটা হয়ে গেলে আবার হয়তো একটু কিছু করবে, নড়তে দিতে পারছে না। তারপরে আমিও কিছু মানে করছি না যে না তোকে করতে হবে না। আর তারপরে কি বলতো, ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়ে ঘাড় স্টিফ হয়ে গিয়েছিল, সে ওকেও ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে। এখন মোটামুটি ঘাড়টা এখন ঠিক আছে, ব্যথা ট্যাথাগুলো ঠিক আছে। এবার পরীক্ষাটা হচ্ছে 23 তারিখে ওর পরীক্ষাটা হয়ে গেলে তারপর একটু ও ফ্রি হবে। ফ্রি হতে পারছে না, একটু মানে খাওয়ার টাইমটুকু ঠিকঠাক পাচ্ছে না, এমন বলছে। পাবো কি পাবো না সেটা পরের কথা, চেষ্টাটা তো করতে হবে, চেষ্টা না করলে কি করে হবে বলো।
সবাই যে সব কিছু পাবে এরকম কোনো কথা নেই, কিন্তু চেষ্টা না করলে তখন নিজেরই মনে আফসোস হবে যে যা চেষ্টাটাও করলাম না। এরকম একটা ব্যাপার, তো খাওয়ার সময়টাও পাচ্ছে না। যাই হোক, ওইভাবেই চলছে এখন। তার মধ্যে আবার বুবাইয়ের ওই অবস্থা, বুবাইয়ের এখনও পুরোপুরি যে পা যে পুরো ফেলে হাঁটবে সেটা হাঁটতে পারছে না এখনও। মানে স্টিচ কেটে দিয়েছে কিন্তু তবুও পায়ের ওপর প্রেশার দিতে পারছে না, বলেই দিয়েছে খুব ধীরে সুস্থে হাঁটাচলা করতে হবে, মানে অন্তত মাসখানেক ধীরে সুস্থে হাঁটাচলা করতেই হবে, 1-1.5 মাস। সেই হাঁটাচলাটা না করলে ও ঠিক মানে বিয়ে করতে পারছে না। এবার ও একা অফিসেও যেতে পারছে না, ওর সঙ্গে ওর বাবাকে গিয়ে অফিসে বসে থাকতে হচ্ছে। এবার ওর বাবা বলছে যে অফিসে ঘরে কেউ থাকে না ঠিকই, কিন্তু ওর ঘরে ও একাই থাকে, কিন্তু ঘরে বসে থাকতে একটু কেমন লাগে। যতই বলে একটা অফিসে গিয়ে যদি বসে থাকে সেটা তো নিজেরও তো লজ্জা লাগে, কেউ কিছু বলে না, কিচ্ছু না, কিন্তু তবুও বলছে আমার খারাপ লাগে, আমার ভালো লাগে না বসে থাকতে। কিছুক্ষণ বসে ঘরের ভেতরে বসে, আজকে আর বসেনি, আজকে বেশ অল্প সময় বসে চলে এসেছে বেরিয়ে। বলছে আমি বেরিয়ে চলে যাব, গিয়ে বাইরে বসে থাকবো। এবার একা একা ওকে ছাড়া যাচ্ছে না, বাসে যেতে পারছে না, ওই ওলা করে করে, ওলা উবের এইসব করে করে যাচ্ছে। তো ওই করে করেই যাওয়া আসা করতে হচ্ছে, কিছু করার নেই। বাসে তো যেতে পারবে না, কারণ বাসে যেতে গেলে তো কখন কোথায় ধাক্কা লাগবে, আর জায়গাটা তো এখনও কাঁচা আছে, যতই স্টিচ কেটে দিক সেইভাবে তো আর ভেতর থেকে শুকিয়ে ওঠেনি। সেই কারণে বাসে যেতে পারছে না। তাও আজকে বলছিল বাসে যাব, আমি বললাম যে না, এই সপ্তাহটা এইভাবেই যাও, পরের সপ্তাহে আবার বাসে যেও। বলছে বাবাকে আর যেতে হবে না। আমি না, বাবাকে যেতে হবে না বললে তো হবে না, বাসে 2 দিন গিয়ে দিয়ে আসুক, অন্তত আসার সময় নাই একা আসবে, আবার যাওয়ার সময় দিয়ে আসুক, বাসে তুলে দিয়ে আসবে, ওইখান থেকে ওইটুকু যা হয় করে করবি। তো এইভাবে বলে টোলে, মানে ও বলছে আমি একাই করবো। কিন্তু আমার ভয় লাগছে, ও হয়তো ওর দিক থেকে বলছে একাই করবো, কারণ ওর বাবার যাওয়া আসা কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে, সেই জন্য হয়তো ও বলছে। কিন্তু কী বলতো, আমার মনটা মানছে না, মানে আমি একটু দুর্বল হয়ে যাচ্ছি। সেই জন্য আমি বারবার বলছি না, বাসে যেতে হবে না, ওলাতেই যাও, জোর করে করে ওলাতে পাঠাচ্ছি। আর বাসে যদি যাবে তাহলে মানে বাসেও তোর বাবা শুধু যাবে, বলে না বাবাকে আর যেতে হবে না। আমরা না, প্রথম 2-1 দিন বাসে তোর বাবা গিয়ে দিয়ে আসবে, তারপরে তুই একা একা যাবি। বলছে তাহলে আসার সময় আর আনতে যেতে হবে না, বসে থাকতে হবে না। মানে ঠিক আছে, বসে না হয় থাকবে না, তোকে আনতেও না হয় যাবে না, দিয়ে তো চলে আসবে, অফিস পর্যন্ত দিয়ে পৌঁছে দিয়ে চলে আসুক, তারপর আসার সময় তুই আস্তে আস্তে আসবি। কারণ কি বলতো, ব্যাগে তো প্রচুর জিনিসপত্র থাকে, এবার সেই ব্যাগটা ভারী হয়, অত ভারী ব্যাগ নিয়ে নেমে এসে রাস্তায় বেরিয়ে এসে বাস ধরে আসা, একটা সুস্থ শরীরে আসা আর ওইভাবে আসা, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। ও বুঝতে পারছে না এখন, ও ভাবছে কী এমন ব্যাপার, কিন্তু মানে যখন পুরো হয়ে যাবে তখনও বুঝতে পারবে যে ব্যাপারটা কী এমন, এখন বুঝতে পারছে না। মানে একদিন গেলে কষ্টটা বুঝতে পারবে, এখন তো সেভাবে রোজ যাওয়া আসা মানে সঙ্গে যাচ্ছে, ওলাতে করে নিয়ে যাচ্ছে, এখন কষ্টটা বুঝতে পারছে না, ওই জন্য ওরকম করছে। একটা দিন গেলে কষ্ট বুঝতে পারে, তখন আবার পরের দিন বলবে না ঠিক আছে বাবা চলুক, কিন্তু ও বলছে না যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না। ঠিক আছে, তাহলে একদিন সামনে এই সপ্তাহটা এইভাবেই যা, পরের সপ্তাহে যেভাবে খুশি যাস, বলা হলো। তারপর রাজি হলো। আসলে বড় হয়ে গেছে তো, এখন বাবা গেলে লজ্জা লাগছে, তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা তো আর মানে শখ করে যাচ্ছে না, তো পরিস্থিতির জন্য যেতে হচ্ছে। সত্যি সত্যিও নিজে পারছে না বলেই আর জোর দিয়ে কিছু বলতে পারছে না। যদি ও নিজে পারতো তাহলে তখন মানে জোর দিয়েই বলতো যে না যাবো না, নিজে পারছে না, পায়ে কষ্ট হচ্ছে অতটা, মানে নেমে এসে সঙ্গে সঙ্গে তো ওলা নেমে এসে আবার ঘর থেকে বেরিয়ে গিয়ে তারপর তো রাস্তায় আসতে হবে তারপর তো। তবে হ্যাঁ, ওলা বুক করলে একদম যেখানে ও নামে, অফিস লিফট থেকে নেমে যেখানে এসে দাঁড়ায় ঠিক সেইখানেই ওলাটা গিয়ে দাঁড়ায়, কিন্তু বাসে গেলে তো সেটা হবে না, বাস থেকে নেমে হেঁটে ভেতরে আসতে হবে। আর ওই মানে রাস্তা থেকে মানে ওই চত্বরটা অনেকটা ছোটোখাটো তো এরিয়া না, অনেকটা এরিয়া ভেদ করে এসে তারপরে উপরে উঠতে হয় লিফটে। এরকম অনেক রকম ব্যাপার আছে, যাই হোক কষ্ট করে চলুক। এইরকম আমাদের মানে বাড়ির পরিস্থিতিটা এখন এইরকম চলছে, সবাই মানে কেউই স্বাভাবিকভাবে পুরোপুরি সুস্থ নয়, তবে হ্যাঁ এখন আমি মোটামুটি পুরোটা সুস্থ হয়েছি। মেঘাও এখন মোটামুটি সুস্থ, তবে একটু একটু এখনও ব্যথা না, মানে ঘুরাতে গেলে একটু একটু লাগছে হয়তো, মানে স্টিফ হয়ে যাওয়া সেই জিনিসটা একটু হয়তো আছে। তো যাই হোক ওইভাবেই চলছে, সেই জন্য বাড়িঘরের অবস্থা এইরকম।
তো সে এই ব্যাপার। তারপরে আবার জামা কাপড় কাচাকাচি তো করতেই হবে। আর তারপর বর্ষা, তার মানে চারিদিক থেকে কেমন একটা বিধিখিচ্ছিরি ব্যাপার। বর্ষার মধ্যে জামা কাপড়গুলো কেচেছে দিয়ে বসে কোথায় মেলবে, বারান্দায় মেললেও তো বৃষ্টিতে এসে ভিজে যাবে। আমাদের তো বারান্দায় কাঁচ দিয়ে ঘেরা নেই। আমি বললাম রেখে দে, রাত্রিবেলা ওই চেয়ারে সব মেলে দেবো। দিয়ে তাই করা হলো। রাতে শোয়ার আগেই মানে সব কাজটা সেরে সব চেয়ারে সব মেলে দিলাম। আর তারপরে দেখো যেগুলো আমাদের ধুতে হয় সন্ধেবেলায় চাটা খাওয়ার পর, সেগুলো আমরা ধুয়ে নিলাম। আর যেগুলো মাসি ধোবে সেগুলো নিচে নামিয়ে রেখে দিলাম গামলায় করে। আর এগুলো এখন আমি ধুয়ে নিয়ে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা মুছবো, বাসন গুছিয়ে বাসনগুলো মানে সরিয়ে ঠিক করে নিয়ে আগে, নাহলে গ্যাস মোছার জায়গা পাবো না। দেখো এইবার গ্যাসটা মুছতে শুরু করব। এইগুলো তো কাউকে দিয়ে করানো যায় না, সেই জন্য মানে মুশকিল হয়ে যায়। ওই স্টিলের গ্যাসই ভালো ছিল, মুছিয়ে নিতাম। আবার কাচেরও ভালো ছিল, যেটা ছোটোটা ছিল ওটা ভালোই ছিল। এই ঘোড়া ডিম এই হয়ে খুব মুশকিল হয়ে গেছে, নিজেকে মুছতে হচ্ছে প্রত্যেকটা দিন। এই এক সমস্যা, না হলে মুছে দিয়ে চলে যায়। আর প্রতিদিন না মুছলেও একটা কেমন নোংরা হয়ে থাকে, সেটাও দেখতে ভালো লাগে না, খুব সমস্যা। আর প্রথম দিকে না মুছতে ভয় পেতাম, সেই জন্য এই সাইডে একটু লেগে গেছে। ওগুলো বোধহয় কেরোসিন তেল দিয়ে তুললে উঠে যাবে, কিন্তু আমি এখন কেরোসিন তেল দিতেও ভয় পাচ্ছি। দেখি তাও বললো যে যারা পরিষ্কার করে ওই আরবান কোম্পানিকে বললো যে ফোন করব, যে বুক করবে, যে শুধু ক্লিন করে দেওয়ার জন্য, ক্লিন সার্ভিস দুটোই করে দিয়ে যাবে আর কি। দেখা যাক কবে বুক করে, কবে কি হয়। এই সমস্তগুলো ঝামেলাগুলো না মিটলে কোনো কিছুই হবে না আমাদের। এরকম কিচেনটা পরিষ্কার করব, ধুবো, গোছাবো, এগুলো করে যাচ্ছি, কিন্তু কিছুতেই পরিষ্কার করে উঠতে পারছি না। ঠাকুর ঘরটা ক্লিন করব করতে করতে যাই হোক ওটা করা হয়েছে, গোছানোটা হয়েছে। আবার এই দেখো পুজো হবে, আবার একটু নোংরা এদিক ওদিক হবে। আর তারপরে ওইদিকে তোমার ইয়েটা কি বলে ওটা, ওই কিচেনটাকে যে মানে পরিষ্কার করা, কোনার দিকের ওই র্যাকটা পরিষ্কার করা, ওই যে কোনায় যে র্যাকটা আছে সেই র্যাকটা পরিষ্কার করা। আবার এদিকে যে আমার যে ছোট ছোট মানে রেগুলার যে সমস্ত মশলাগুলো লাগে সেই মশলার যে র্যাক, সেটা পরিষ্কার করা, এগুলো সব পরিষ্কার করতে হবে। তা সেই কারণে আমি এখন ব্যস্ত হয়ে উঠেছি, কবে করব বলে। কবে যে করব, মানে পরীক্ষাটা মেঘার হয়ে যাক, তারপরে একটু ঝাড়া হাত পা হবে, ও একটু ফ্রি হবে, তারপরে ওই সবগুলো হবে। ওর পরীক্ষা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, ওর মতোই পড়াশোনা করছে, সেটা না, কিন্তু তবুও একটা মানে কিছুটা ও ফ্রি থাকে, যেমন বুয়ের খেতে টেতে দেয়া হ্যান ত্যান, এইগুলো যেমন ও ফ্রি থাকে, ও করে, আমি ওদিকটা দেখি না। তা সেই দিকটা সেগুলো করব, তার সেই কারণে আমরা যে ঠিক আছে থাক, ওর হয়ে যাক, ওদিকটা ও দেখবে, তখন এদিকটা পরিষ্কার। মানে একসঙ্গে সব করতে গিয়ে আমি আবার হাঁপিয়ে যাই, আমি একসঙ্গে থতমত খেয়ে যাই, সব কিছু করতে পারি না। ধীরে সুস্থে একটু করে করলে হয়। আর যে হারে গরম পড়ছে, দিনের বেলা আমি কোনো কাজ সেভাবে করতেই পারছি না। আমার মনে হয় অনেকেই পারছো না, যে শুধু যে আমি পারছি না দিনে কাজ করতে, দিনের কাজগুলো বেশিরভাগ আমি রাতেই করছি। আমার সেটাই ধারণা যে শুধু যে আমি পারছি না তা নয়, আমার মনে হয় আমার মতো অনেকেই পারছো না এই মানে দিনের বেলায় এত গরমে কাজ করতে। তো সেই হলো ব্যাপার। আর ওই যে ওপরে ফ্যান লাগানো আছে, ফ্যানটা চলছে ঠিকই, কিন্তু কি হচ্ছে ভালো তো, যতই আমি চিমনি লাগাই আর যাই লাগাই, ওপরে ফ্যানে ওই তেল কালিটা লেগে যায়, দিয়ে যেই ফ্যানটা চালানো হচ্ছে চারিদিকের ওইগুলোতে তেলে কালিতে ভর্তি হয়ে যাচ্ছে। তো বাবা বলছে ফ্যানটা খুলে রাখবো। আমরা এখন আর খুলতে হবে না, গরমটা পার হোক, একবারে খুলে ফেলবো, শীতকালে আর লাগাবো না। ওখানে একটা লাইট লাগিয়ে দেবো, ওখানে আর ফ্যান লাগাবো না, ফ্যানটা দরকার হলে একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে নেবো, মানে লাগিয়ে কাজ করব, কিন্তু ওই সিলিংয়ে আর ফ্যান লাগাবো না, ওখানে একটা বড় লাইট লাগিয়ে দেবো, এটা ভেবে নিয়েছি। কারণ ওই ইয়েতে মানে ফ্যান লাগালে ফ্যান চালানো হচ্ছে আর তেল কালিগুলো ওপরে ইয়েতে লেগে যাচ্ছে, গিয়ে সাংঘাতিক অবস্থা হয়ে যাচ্ছে। তো চিমনিটা চেঞ্জ করতে হবে সব আগে আমাদের, এখন ওটাই এখন দরকার, চিমনিটা চেঞ্জ করা। কিন্তু চিমনিটা কবে যে চেঞ্জ করা হবে তাও বলতে পারছি না। সবই করতে হবে কিন্তু কোনোটাই করা আর হচ্ছে না, হয়ে উঠছে না। এবার দেখো এই ঘরে চলে আসলাম, এই ঘরের অবস্থাও দেখো কি অবস্থা। কদিন ধরে জামা কাপড় ভাঁজ করতে পারিনি, এগুলো সব কেচে তুলে রাখা হয়েছে। আর কিছু কাচতেও হবে, সেগুলোও রাখা আছে, কারণ হসপিটাল বাড়ি করতে হয়েছে,
সেগুলোর পরে কাছাকাছি হয়েছে, তোলা হয়েছে, আবার কিছু কিছু বাকি ছিল। দেখো এটা ভাঁজ করছি, কিন্তু ভাঁজ করে বাইরে রেখে এসেছি আর কি, কারণ এটা কাচতে হবে। এটা বুবাই একদমই যখন বিছানা থেকে উঠতে পারছিল না, মানে একদমই যখন উঠতে পারছিল না বিছানা থেকে, বিছানাতেই সব কিছু হচ্ছিলো, তখন মানে বেড রেস্টে ছিল একদম, মানে তখন মানে পাটা পর্যন্ত নাড়াতে পারছিল না। সেই সময় ওই তোয়ালেটা ঘাড়ের তলায় দিয়ে মাথা ধোয়াতে হতো প্লাস্টিক দিয়ে। সেই জন্য ওটা মনে হয় একবারে কেচে তুলে রাখলেই হবে। সাংঘাতিক দিন গেল গো আমাদের, সাংঘাতিক দিন গেল, কত মানে বলে শেষ হবে না। কিন্তু মানে আমি কাউকে সেভাবে বলিনি, শুধু আমার মা আর বোনরাই জানে, আর কেউ জানেও না, আমি কাউকে জানাইও নি ব্যাপারটা। হ্যাঁ, আমার ওই বান্ধবী ফোন করেছিল, তখন ও জানে, জলি, ও জানে, কারণ মাঝে মাঝে ফোন করে। তো এবার ফোন করলে কি হয়, ফোন করলে কথায় কথায় সবই বলা হয়। ফোন যদি কেউ না করে, যেচে তুমি কতদিন কার সঙ্গে ফোন করবে বলো। এবার আমি একজনকে ফোন করলাম না, মানে আমি একজনকে ফোন কন্টিনিউ করে যাচ্ছি, এবার সে আমাকে ফোন করছেই না। তুমি কতদিন তার সঙ্গে যোগাযোগ রাখতে তোমার ইচ্ছে করবে? তোমার কি মনে হবে যে না তার সঙ্গে ফোন করি, কথা বলি? না, ইচ্ছে মোটেই করবে না। আমি এরকম করেছি, অনেকের সঙ্গে অনেক সময় ফোন করে খোঁজ নিয়েছি, কিন্তু আমি দেখেছি যে তারা কেউ ফোন করে খোঁজ নেয় না, সেই জন্য সেই ফোন করা বন্ধ করে দিয়েছি। এই যে বন্ধ করে দিয়েছি বলে যে কেউ আমাকে ফোন করে খোঁজ নেয় তা তো নেয় না। হ্যাঁ নেয়, আমার বান্ধবীরা নেয়, যে জলি, মালা যাদের কথা বলছি, ওরা খোঁজ নেয়। সবিতা বলে এক বান্ধবী আছে, সে নেয়। মুন্নি বলে এক বান্ধবী আছে, সে নেয়। এই বান্ধবীরা আমার খোঁজ নেয়। তবে আর একটা ছিল খুব মানে চরম মানে গলার বান্ধবী, যেটা হচ্ছে করবী, টুটু। ওর সঙ্গে কথা হয় খুবই কম। ও সংসার নিয়ে খুব ব্যস্ত, সেই জন্য ওর সঙ্গে একটু কম কথা, কিন্তু তবুও হয়, একদম হয় না তা না। এই বান্ধবীরা ফোন করে, খোঁজ নেয়। মা বোন তো আছেই, ওটা তো আলাদা কথা। আর সেভাবে আমি যাদেরকে আর করি না, তারা আমাকে আর কেউ করে না। কিন্তু এই বান্ধবীরা আমি না করলেও আমি যদি 7 দিন ফোন না করি, তাহলে ঠিক 7 দিন পর একটা ফোন আসবেই, কিরে কেমন আছিস, খোঁজ খবর নেই কেন। ফোন না করলেও হোয়াটসঅ্যাপে একটা খোঁজ থাকবেই, যে হ্যাঁ যোগাযোগটা একটা আছে। কিন্তু যদি তাদের সঙ্গে 10 দিন ফোন না হয় হঠাৎ, মানে তাহলে ফোন করেই বলবো আগে কেমন আছি। যেই শুনবে যে ভালো আছি, ফোন করছি না, তখন একটু গাল দেবে, ভালো আছিস, একটা যোগাযোগ করছিস না, এরকম। আর যখন দেখবে যে না খারাপ আছে, তখন ঠিক আছে, কি হয়েছে না হয়েছে হ্যান ত্যান খোঁজ নেবে। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে যোগাযোগটা 2 তরফ থেকেই রাখতে হয়। এক তরফ থেকে যোগাযোগ রাখলে তো হয় না। এই যে আমার এত বড় ইয়েটা গেল, এবার কেউ যোগাযোগ না করলে আমি তার সঙ্গে কি বলবো? হয়তো বলবে হ্যাঁ আমাদের জানাওনি, এ বলবে আমাকে জানাওনি, সে বলবে আমাকে জানাওনি। এবার জানানোর মতন জায়গাটা থাকতে হবে, তো তবে তো জানাবো। জানার ইচ্ছে কারোর থাকলে তবে তো জানাবো। যাদের জানার ইচ্ছে ছিল তাদেরকে জানিয়েছি, যাদের জানার ইচ্ছে নেই তাদের আর জানাইনি, এরকম ব্যাপার। জানিয়েই বা কী করবো তাদের? যাই হোক, মানে ও সমস্ত কথা বলে আর লাভ নেই। তবে কি, যোগাযোগটা এরকমই ব্যাপার। মানে যোগাযোগ কথাটা কেন বলেছে, যারা দুজন 2 তরফ থেকে না হলে হয় না, এটা একটা ব্যাপার। সবার ক্ষেত্রেই তাই, 2 তরফ থেকে যদি যোগাযোগ না হয় তাহলে হয় না। আর সময় যখন খারাপ যায় তখন দেখবে এরকমই হয়। এই যে আজকে আর বেশি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই ঘরটা দেখলে জামা কাপড়গুলো কীরকম হয়েছিল, সেইগুলো সমস্ত কিছু ভাঁজ করে নিলাম। আর এবার যেগুলো রাখার সেগুলো সেখানে রেখে দেবো। এই যে চাদরগুলো দেখছো, এই চাদরগুলো যাবে ঠাকুর ঘরের ওই আলমারিতে, কাঁচাগুলো। এগুলো যাবে আমাদের ছোট ঘরের আলনাতে, এগুলো এই ঘরের আলমারিতে, এই যে এই আলমারিতে ঢুকবে। এগুলো এগুলো সব এই আলমারিতে ঢুকবে। আর বাকি যা কাচতে হবে সেগুলো সব বাইরে রেখে দিয়ে আসলাম। আর এই দেখো, এই ঘরটা ডাইনিংটাতে সব জামা কাপড় মেলা আছে। জামা কাপড় মেলার ওই জিনিসগুলো পাওয়া যায় না, ওগুলো একটা কিনতে পারলে খুব ভালো হয়। এই সমস্ত জামা কাপড় মেলা আছে, এই কাঁচা হয়েছিল সেগুলো। বাইরে তো বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, সেই কারণে আর এই অবস্থা হয়ে আছে। আর এই দেখো, এগুলো সমস্ত কিছু জামা কাপড় এখানে মেলা আছে, যেগুলো কেচেছিল। এগুলো সব কালকে গোছানো হবে, এগুলো কাল সকালে গোছানো হবে, আজকে আর হবে না। আজকে এখন শুধু দেখিয়ে দিলাম যে এই জায়গাটার অবস্থাটা। আর এই দেখো, এই ঘরটা তো দেখলেই কিরম করে গুছিয়েছি। আর এই জায়গাটা কিচেনটা কেমন হয়েছিল সেটা দেখতেই পেলে আগে, সেগুলো সমস্ত ক্লিন করে নিলাম। আর সকালে এটা ওটা পাতা হবে। আর এই সব খাবারগুলো ছিল, যা খাবার ছিল সমস্ত বের করা হলো। এখন আর আমি তুলে দেখাতে পারছি না কত কি আছে। আর মানে কালকেরও আছে, আজকেরও আছে, 2 দিনকার সমস্ত খাবার আছে। মাছ আছে, ডাল আছে, লাউ, এ সমস্ত হ্যান ত্যান সব আছে, ভাজাভুজি আছে।
তো এগুলো আর এখন আমি খুলে খুলে দেখাচ্ছি না, অনেকগুলো জিনিস তো সময় লেগে যাবে। আর যে কটা আমার ধোয়া সেগুলো ধুয়ে নিলাম, আর এই তো সব পরিষ্কার করে নিলাম। এবার আমি ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো। সবাই যেভাবে আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো আমি নিশ্চয়ই মানে একটু এগোতে পারি আর কি। সবাই ভালোবেসো, ভালোবাসা দিও, পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।